রুশ দেশের উপকথা, রাদুকা প্রকাশন, মস্কো। অনুবাদ সুপ্রিয়া ঘোষ, সম্পাদনা ননী ভৌমিক। ভূমিকা: তোমরা যখন ছোট ছিলে, খুব ছোট, যখন লিখতে পড়তে কিছুই শেখনি, তখন মা ঠাকুরমার কোলে বসে রূপকথা শুনতে নিশ্চয়ই খুব ভালোবাসতে। এখন তোমরা বড় হয়েছ, তবু সেই তোমাদের প্রিয় রূপকথার ভদ্র ও নির্ভয় আর হাসি খুশি সব বন্ধু নায়কদের সঙ্গে যোগ হয়তো একেবারে হারিয়ে ফেলনি। বইয়ের পাতায়, ছবির পর্দায় বা রঙ্গমঞ্চে প্রায়ই তাদের সঙ্গে দেখা হয়। বড় হয়ে তোমরা জেনেছ প্রত্যেক জাতির নিজস্ব রূপকথা আছে। বিভিন্ন দেশের রূপকথার মধ্যে যেমন মিল অনেক, তেমনি তফাতও প্রচুর। ভারতীয়, ইংরেজি, রুশি, জার্মান, ফরাসি, চীনের রূপকথার পার্থক্য খুব সহজেই ধরা যায়, কেননা সাধারণ লোকের জীবনযাত্রা, প্রাকৃতিক পরিবেশ এবং যে দেশে গল্পগুলি জন্মলাভ করে, পুরুষানুক্রমে হাত বদলের ফলে বর্তমান আকৃতি লাভ করেছে রূপকথায়, যে সব কিছুর সুস্পষ্ট ছাপ থেকে যায়। ছোটবেলায় তোমরা নিজেরাই যেসব রূপকথা শুনেছ, আমার তো মনে হয় তোমরা যখন অনেক বড় হবে তখন তোমাদের ছেলেমেয়েদেরও সেই সব রূপকথাই শোনাবে। রুশ দেশের লোকেরা অসংখ্য গাথা, নীতিকথা, সূক্ষ্ম হেয়ালি আর চমৎকার চমৎকার রূপকথা রচনা করেছে। এইসব কাহিনী পড়তে পড়তে দেখবে যারা কাহিনী বলছে তাদের কেউ থাকে দুরন্ত নদীর পাড়ে, কেউ বা বিস্তীর্ণ স্টেপ অঞ্চলে, কারো বাস সুউচ্চ পাহাড়ে, কারো বা ভীষণ গহন বনে। এইসব কাহিনীর বেশিরভাগই যখন প্রথম বলা হয়েছিল, তারপর বহু শতাব্দী পার হয়ে গেছে। যারা কাহিনী বলেছে তারা তাদের পছন্দ মতো, তাদের ইচ্ছানুসারে এদিক ওদিক বাড়িয়ে নতুন কিছু যোগ করে নতুন রূপ দিয়েছে। কাহিনীগুলো যত পুরনো হয়েছে ততই বেশি মনোগ্রাহী হয়েছে আর তাদের শিল্পগুণও বেড়েছে। শত শত বছর ধরে লোকেরা মেজে ঘষে তুলির নানা টানে এদের একেবারে নিখুঁত করে তুলেছে। এইসব কাহিনীর মধ্যে এমন সব কাব্যরসের পরশ আছে যার টানে রুশ দেশের বড় বড় সাহিত্যিক, শিল্পী অথবা সঙ্গীতজ্ঞ এ থেকে প্রেরণা গ্রহণ করেছেন। রুশ দেশের বিখ্যাত কবি আলেকজান্দ্র সের্গেয়েভিচ পুশকিন 1799 থেকে 1837 তার বুড়ি দাইমার কাছে এসব কাহিনী শুনতে খুব ভালোবাসতেন। পুশকিন বলেছেন, কি অপরূপ এই রূপকথা, প্রত্যেকটি যেন এক একটি কবিতা। রুশ দেশের উপকথায় যেমন বিষয় বৈচিত্র্য, তেমনি প্রকাশ বৈচিত্র্য। রুশি শিশুরা জীবজন্তুর গল্প অনেক জানে। এই জীবজন্তুর গল্পগুলো অনেককাল আগে শিকারীরা রচনা করেছে। তারা বনের জীবজন্তুকে ভালো করে চিনেছিল, দেখেছিল তাদের প্রত্যেকেরই চারিত্রিক বৈশিষ্ট্য ও ব্যক্তিত্ব আছে। এই গল্পগুলি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে নীতিকথার মতো। তাতে রূপকের আকারে মানুষের লোভ, ধূর্তামি, নির্বুদ্ধিতা প্রভৃতি নানা দোষ ও দুর্বলতা প্রকাশ পেয়েছে। সবচেয়ে কাব্যময় আর আনন্দের হল রূপকথাগুলো। এরা আমাদের অপরূপ কল্পনার জগতে নিয়ে যায়। মনে হয় এই সব রূপকথার ভিত্তি কেবল কল্পনা আর স্বপ্ন। অমঙ্গলের বাহনদের সঙ্গে এইসব রূপকথার যে বীর নায়করা যুদ্ধ করেছেন, তারা কেউই সাধারণ জগতের নিয়মে বাধা নন। কিন্তু তবু এই সব কিছুর ভিতরে মানুষের সত্যিকার স্বপ্ন ফুটে উঠেছে। এই রূপকথাগুলির বীর নায়কেরা লোকপ্রচলিত আদর্শের মূর্তি। তারা সবসময় নির্ভীক, দুঃসাহসী, মহৎ অমঙ্গলকে তারা জয় করবেনই। রুশ কাহিনীকাররা খুব ভালোবাসেন ঘরোয়া গল্প ও চুটকি। এইসব উপকথা যে কালে জন্ম নিয়েছে, তখন মালিকরা তাদের গোলাম চাষিদের নিয়ে যা খুশি তাই করতে পারত, বিক্রি করতে পারত, সৈন্যদলে পাঠাতে পারত, কিংবা ইচ্ছা হলে একটা শিকারী কুকুরের সঙ্গে বদল দিতে পারত। কিন্তু তবুও দেখা যায় গরিব চাষি ও সৈন্যরা সবসময় তাদের নিষ্ঠুর, লোভী, নির্বুদ্ধি প্রভু আর তার খামখেয়ালি স্ত্রীকে শেষ পর্যন্ত জব্দ করে ছেড়েছে। এই বইটিতে তোমরা এই সব গল্পই পড়বে। এছাড়া কয়েকটি বিলিনাও পড়তে পারবে। প্রাচীন রুশ মহাকাব্যগুলি এই নামে অভিহিত। এদের একটা অদ্ভুত ধীর ছন্দ আছে। এখনও সোভিয়েতের সুদূর উত্তরের কোনো কোনো লোকেরা এইসব বিলিনায় বলা হয়েছে রুশ বীর বগাতিরদের কথা, যারা তাদের মাতৃভূমিকে সাহসের সঙ্গে নিঃস্বার্থভাবে রক্ষা করে এসেছে। উপকথা পড়তে ছোটদের চেয়ে বড়রাও কিছু কম ভালোবাসে না।
কারণ এইসব গল্পের ভাষার সৌন্দর্য, নায়কদের মোহনীয়তায় মুগ্ধ না হয়ে উপায় নেই, আকৃষ্ট না হয়ে পারা যায় না তাদের মর্মবাণীতে। কেননা এইসব গল্প দেশকে ভালোবাসতে শেখায়, সাধারণ মানুষের শক্তিতে আস্থা রাখতে বলে, উন্নত ভবিষ্যৎ এবং মন্দের উপর ভালোর জয়ের প্রত্যয় গড়ে তোলে। এ পমেরাস্ত সেবা।